স্বাগত সবাইকে। আমি অরুষ ঘোষ। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ থিওরি। বিএসসি বা এমএসসি ম্যাথামেটিক্সে যদি তিনটে সব থেকে সোজা টপিক বলতে হয় যেগুলো চোখ বন্ধ করে পরীক্ষার আগের দিন পড়লেও পারা যায়, তাদের মধ্যে কিন্তু গ্রাফ থিওরি আছে। আর অন্যটা এলপিপিও বলা যেতে পারে, ফাজি সেট থিওরিও বলা যেতে পারে, কিন্তু এক নম্বরে গ্রাফ থিওরিকে রাখা যায়। তো যাই হোক, গ্রাফ থিওরিতে আমরা গ্রাফ থিওরির জন্ম হয়েছিল কিভাবে জাস্ট একটু বলছি। যে সেভেন ব্রিজ প্রবলেম, যারা জানো তারা জানো, যারা জানো না তারা এই পার্টটা দেখে নাও। মানে তৎকালীন সময়ে রাশিয়ার একটা অংশ ছিল প্রুশিয়া, যেটা এখন রাশিয়ারই অংশ হয়ে গেছে। তা সেইখানে একটা ধরো নদী ছিল, সেই প্রেগাল নদী। ঠিক আছে, এই নদীর দুপাশে ধরো প্রুশিয়ার অংশ ছিল, ধরো একটা অংশের নাম এ দিলাম, আর এই নদীর মাঝখানে দুটো ল্যান্ড ছিল। এই ল্যান্ডটা ধরো বি, এই ল্যান্ডটা সি, এইখানে হচ্ছে ডি, আর এইটা হচ্ছে নদী। তা এই নদী, এই ল্যান্ডগুলোকে কানেক্ট করার জন্য কটা ব্রিজ ছিল। এখান থেকে একটা ব্রিজ এই দিক দিয়ে এসে চলে গেল, আবার আর একটা ব্রিজ এখান দিয়ে এসে চলে গেল, এরকমভাবে এই দিকে একটা ব্রিজ, আর এদের দুজনকে কানেক্ট করার জন্য একটা ব্রিজ। তাহলে টোটাল কটা ব্রিজ হলো? 1 2 3 4 5 6 7। এই 7টা ব্রিজের যে প্রবলেম, এটা কোথাকার? এটা হচ্ছে কনিন্সবার্গ। তাহলে প্লটটা বোঝা গেল। মানে কনিন্সবার্গ শহরে প্রেগাল নদী ছিল, এই নদীটার নাম হচ্ছে প্রেগাল, PREGAL। প্রেগাল নদীতে GEL হবে, সরি, প্রেগাল নদীতে মানে নদী ছিল, আর এখানে এরকম 4টে ল্যান্ড ছিল। তো এখানে প্রত্যেকটা মানুষের মধ্যে যে একটা সংশয় ছিল, যে কেউ চাইতো যে ধরো যে কোনো ল্যান্ড, এ ল্যান্ডে দাঁড়িয়ে, মানে এ ল্যান্ড থেকে শুরু করে এ ল্যান্ডেই ফিরে আসবে, কিন্তু 7টা ব্রিজ তাকে কভার করতে হবে, বা বি বা সি বা ডি। ধরো এ থেকেই শুরু করলাম, ধরো এখান থেকে এখানে কেউ রয়েছে, এখান থেকে যাত্রা শুরু করলো, তাহলে এইভাবে আসলো, একটা ব্রিজ আসলো, তাই তো। এরকমভাবে এসে ধরো এখান দিয়ে চলে গেল, গিয়ে আবার এখান দিয়ে এসে আবার তাহলে এখানে ক্রস করে এইভাবে যেতে হয়। কিন্তু একটা শর্ত ছিল, যেটা কোনো ব্রিজ তাকে কিন্তু ক্রস করা যাবে না, মানে একটা ব্রিজ দিয়ে সে একবারই যাবে, তাকে দুবার যাওয়া যাবে না। তা এই যে সমস্যাটা, এই সমস্যাটা একজনা পথচারী ওখানকার, সে পরে অয়লারকে পাঠিয়েছিলেন। ঠিক আছে, লিওনার্ড অয়লার। এইবার তিনিই আবিষ্কার করেছিলেন যে, মানে প্রথম থিওরেম যেটা গ্রাফ থিওরি, প্রথম কনসেপ্ট, সেটা হচ্ছে যেটা এরকম ধরনের কোনো পাথ এক্সিস্ট করে না। ঠিক আছে, এইভাবে কোনোভাবেই তুমি যেতে পারবে না। তার কারণ কি? তার কারণ আছে, কানেক্টেড গ্রাফ আছে, অয়েলেরিয়ান গ্রাফ আছে, সার্কিট, এইসবের ওপর কিন্তু তার কারণটা আছে। তা আগেই কি কানেক্টেড গ্রাফে যাওয়া যাবে, নাকি তার আগে বেসিক জিনিস জানতে হবে? অবশ্যই জানতে হবে। তাহলে চলো শুরু করা যাক। হোয়াট ইজ এ ডেফিনেশন অফ এ গ্রাফ? আমাদের এই যে 3D ওয়ার্ল্ডে, মানে রিয়েল ওয়ার্ল্ডে, প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা জিনিস বলবো না, মানে ডিস্টিংক্ট, মানে যে কোনো বাইনারি রিলেশনকে আমরা কিন্তু গ্রাফ দিয়ে বলতে পারি, বাইনারি রিলেশনকে। তা এই যেটা বললাম, এটা নিঃসন্দেহে বোঝা গেছে। ধরো কেউ সিতে, কেউ বিতে ছিল, বি থেকে সে আবার বিতেই ফিরে আসবে প্রত্যেকটা ব্রিজ ব্যবহার করে। তাহলে ধরো কথা কথা সে ধরো এখান দিয়েই গেল, এখান দিয়ে গেল, গিয়ে এটা দিয়ে একটা সেকেন্ড, বিয়েরটা আমি দেখাই, এই লাইন দিয়ে গেল, ধরো এইভাবে গেল, এইখান দিয়ে গিয়ে সে এখান দিয়ে ফিরে আসলো, এসে সে করলো কি, এখান দিয়ে এসে সে এই দিক দিয়ে চলে গেল। তাহলে তার দেখো একটা ব্রিজ তার হলো না, আবার তাকে ফিরে এসে এইখান দিয়ে ফিরে এসে আবার যেতে, তাহলে তা হচ্ছে না। তাহলে ঠিক আছে, তাহলে জিনিসটা নিঃসন্দেহে বোঝা গেল। তাহলে এইভাবেই কিন্তু গ্রাফ থিওরির জন্ম হয়েছে। আর আমরা জানি যে অয়েলার অনেক বছর অন্ধ ছিলেন, তার সত্ত্বেও তিনি কিন্তু অনেক কিছু করেছেন। তো যাই হোক, এবার গ্রাফ থিওরি, তাহলে আমি যেটা বলছিলাম, গ্রাফ থিওরি যদি বই ফলো করতে হয়, অনেক বই আছে। ঠিক আছে, এই বইটা ফলো করতে পারো, দীপক কুমার ঘোষের।
ঠিক আছে, আর অনেক বই আছে, তাই বইটাও খারাপ না, আমি এটা ফলো করতাম, এখন এটাই অনুযায়ী পড়াচ্ছি, আর অন্য বইও দেখব। তো যাই হোক, এবার গ্রাফের ডেফিনেশনে আসা যাক। ধরো আমি জাস্ট একটা গ্রাফের ছবি আঁকি, এবার এই জিনিসটাকেই কিন্তু আমরা গ্রাফ দিয়ে আঁকতে পারি। ঠিক আছে, এই জিনিসটাকেই আমি জাস্ট এখান থেকে একবার বলি, যদি আগে বলতে হয়, ধরো এখানে এগুলোকে বলা হয় ভার্টেক্স, প্রত্যেকটা ল্যান্ডকে আমরা ভার্টেক্স বললাম। তাহলে ধরো এ ল্যান্ড, এইদিকে ধরো ডি ল্যান্ড, এইদিকে বি আছে, এইদিকে সি আছে। এবার দেখো, এ থেকে বিতে যাবে একটা ব্রিজ দিয়ে, তাই এ থেকে বিতে একটা ব্রিজ দিয়ে গেলাম, বি থেকে ডিতে আসবো একটা ব্রিজ দিয়ে, কিন্তু বি থেকে সিতে যাব একটা ব্রিজ দিয়ে। আবার এ থেকে সিতে যাওয়া যাবে দুটো ব্রিজ দিয়ে, হ্যাঁ কি না, অবশ্যই দুটো ব্রিজ দিয়ে। আবার সি থেকে ডিতে আসা যাবে দেখো দুটো ব্রিজ দিয়ে, ঠিক, অবশ্যই ঠিক। এবার প্রত্যেকটা ব্রিজকে তুমি নাম দিলে, ধরো E1, E2, E3, এটা ধরো E4, এটা ধরো E5, এটা E6, এটা E7। ইগুলো হচ্ছে এজ, আর এইগুলো এক একটা ভার্টেক্স। এই ভার্টেক্স আর এজ নিয়ে একটা গ্রাফ হয়। অনেক বইতে আছে যে শুধু ভার্টেক্স আর এজ নিয়ে, কিন্তু আবার কিছু কিছু বইতে আছে যেদের মধ্যে একটা ইনসিডেন্স রিলেশন সাই থাকে, এই তাই। আর ভি হচ্ছে সমস্ত ভার্টেক্সের সেট, V1 ডট ডট ভি, ধরো যা খুশি বলো, V1 V2 V3 এভাবে চলতেই আছে, এরকম কোনো শেষ নেই। যাই হোক, E=E1 E2 E3, এটা হচ্ছে ভার্টিসেসের সেট, এটা এজের সেট। আর হ্যাঁ, সাই হচ্ছে একটা ইনসিডেন্স রিলেশন। তা আমি যেটা বললাম, অনেক সময় ভি কমা ই কে এটাকেও বলা হয় গ্রাফ, আবার অনেক সময় ভি কমা ই কমা সাই, অথবা বলা যেতে পারে ভিজি মানে গ্রাফ, ইজি কমা সাই, অথবা বলা যেতে পারে ভিজি ইজি সাই, এটাকে বলা হয় গ্রাফ। দিস ইজ এ ডেফিনেশন অফ এ আনডাইরেক্টেড গ্রাফ। প্রচুর এখানে একটা জিনিস মাথায় রাখবে, প্রচুর ডেফিনেশনস আছে, খুব সোজা সোজা ডেফিনেশন, প্রত্যেকটা ডেফিনেশন কিন্তু মাথায় রাখতে হবে। সরি, এখানটা দেখতে পাওনি হয়তো, এবার দেখো। তাহলে আমরা পরপর অনেক ডেফিনেশন দেখব, আর খাতা পেন নিয়ে বসো, আমি একটা ডেফিনেশন করাবো, একটা এক্সাম্পল করাবো, সেটা দিয়ে তোমাকে এখনই একটা অঙ্ক করতে দেবো, যে সেটা হচ্ছে কিনা তুমি বলবে। ওকে, তাহলে এইটা একটা গ্রাফ। এবার এই যে সাই যে জিনিসটা, এটা বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে। ধরো এখানে সাই, এই ছবিটার ক্ষেত্রে ধরো সাই E3 যদি বলি, তাহলে আমরা কি বলবো, বা সাই ধরো আগে E2ই বলি, সাই E2, এটা কাদের কাদের মধ্যে রিলেশন, বি আর ডি এর মধ্যে। তাহলে এখানে যদি V1 নাম দিতাম, V1 V2 V3 V4, তাহলে এখানে যে V2 আর V3-র মধ্যে রিলেশনটা হচ্ছে সেটাই সাই। তাহলে জিনিসটা বোঝা গেল ইনসিডেন্স রিলেশনটা কি। তাহলে গ্রাফ টু টাইপসের হয়, একটা হচ্ছে ডাইরেক্টেড গ্রাফ, আর একটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফ। ওকে, এটা গেল আনডাইরেক্টেড গ্রাফ। এটা হচ্ছে আনডাইরেক্টেড গ্রাফকেই সাধারণত আমরা গ্রাফ বলে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তা যাই হোক, এইবার তাহলে আসা যাক অর্ডার আর সাইজে। নেক্সট ধরো আমাদের ডেফিনেশন, অর্ডার অ্যান্ড সাইজ। অর্ডার কাকে বলে, দ্য নাম্বার অফ ভার্টিসেস অফ এ গ্রাফ। কোনো একটা গ্রাফের যতগুলো ভার্টিসেস। আমি একটা নতুন একটা গ্রাফ আঁকি, ধরো খুব সোজা একটা গ্রাফ, V1 V2 V3, এটা E1 E2 E3, তাহলে এইটা একটা গ্রাফ, তাই তো। এখানে কটা ভার্টিসেস আছে, তিনটে ভার্টিসেস। তাহলে অর্ডার হচ্ছে নাম্বার অফ ভার্টিসেস, VERTICIES, ভার্টিসেস অফ এ গ্রাফ। হেয়ার এখানে কত হবে, তাহলে অর্ডার কত এখানে বলো, অবশ্যই অর্ডার এখানে 3। তাহলে পরিষ্কার বুঝতেই পারছো, অর্ডার হয়ে গেল, তার মানে সাইজ মানে কি, সাইজ মানে হচ্ছে নাম্বার অফ
এজেস অফ এ গ্রাফ। এই অর্ডারটাকে তুমি ডিনোট করতে পারো এইভাবে, আর এই সাইজটাকে ডিনোট করতে পারো ই দিয়ে। ওকে, তাহলে এখানেও 3। এইবার গ্রাফকে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, এইভাবেই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন করতে হয়, ঠিক আছে, সেটা আমি নিয়ে যাচ্ছি না। এইখানটা তোমরা একটুখানি পড়ে দেখো, এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। কিচ্ছু নেই, যেটা বললাম এইসব জিনিসগুলি, আর কিছু না। তা এবার ট্রিভিয়াল গ্রাফ, ট্রিভিয়াল গ্রাফের ডেফিনেশন কি? ট্রিভিয়াল কি, যারা আমরা ম্যাথামেটিক্স জানি, ট্রিভিয়াল মানে খুব সাধারণ ব্যাপার, মানে একদম যেটা মানে হয়েই থাকে, ঠিক আছে। সেটা কি? একটা গ্রাফ যার ওয়ান ভার্টেক্স আছে, ওয়ান ভার্টেক্স, একটা গ্রাফ যার একটা ভার্টেক্স আছে, মানে জাস্ট কেমন দেখতে হবে গ্রাফটাকে, জাস্ট আমি যদি বলি শুধু এইটা, মানে বক্স করাটা ঠিক হলো না, জাস্ট একটা একটা ভার্টেক্স, একটা ভার্টেক্সকে আমরা বলছি ট্রিভিয়াল গ্রাফ। তা অল আদার গ্রাফস আর কল নন ট্রিভিয়াল, অন্যদের নন ট্রিভিয়াল বলা হয়। আর এই যে গ্রাফটার ক্ষেত্রে জি ইকুয়াল টু ভি ই কমা সাই, এই যে গ্রাফটা এখানে একটা মানে ভি কত, শুধু ভি, আর ইটা হচ্ছে ই সেটের ফাই। দেখো ভুলেও কিন্তু এরকম লিখবে না, ই ফাই ইকুয়াল টু ফাই মানে এতে কিছু নেই। আর ই যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাই লেখো তাহলে কি বলো তো, মানে ফাই নামক এলিমেন্টটা ইতে আছে, তাহলে এই জিনিসটা কিন্তু নয়, এই জিনিসটা। ওকে, এটা হচ্ছে ট্রিভিয়াল গ্রাফ। এবার আইসোলেটেড ভার্টেক্স, আইসোলেটেড ভার্টেক্স, আইসোলেটেড ভার্টেক্সের ডেফিনেশন কি? একটা ভার্টেক্স অফ এ গ্রাফ জি সেড টু বি আইসোলেটেড ইফ ইট ইজ নট ইনসিডেন্ট উইথ এনি এজ, যদি কোনো এজের সাথে এটা না থাকে। ধরো একটা জাস্ট গ্রাফ এঁকেছো, এই গ্রাফটাই ধরো এখানে V1 V2 V3 তো আছে, এইখানে আর একটা আছে V4, তাহলে তাকে আইসোলেট। করোনার সময় আমরা জানি আইসোলেশনে থাকতে হচ্ছিল, মানে আলাদা আলাদা থাকতে হচ্ছিল। আইসোলেটেড মানে যেটা নট ইনসিডেন্ট উইথ এনি এজ। ওকে, তাহলে পরিষ্কার, খুব ছোট ছোট সোজা সোজা ডেফিনেশন, এর থেকে সহজ কিছু হতে পারে? মনে হয় পারে না। এবার নাল গ্রাফ, নাল গ্রাফের ডেফিনেশন কি? নাল মানে এমটি বা এজলেস, ঠিক আছে, নাল বা এমটি বা এজলেস। ঠিক আছে, তাহলে এবার যেটা, এটা নাল গ্রাফের ডেফিনেশনটা কি? একটা গ্রাফকে বলা হবে নাল গ্রাফ যদি এজলেস, মানে কি, এজটা ফাই হয়ে যায়। ওকে, তাহলে ইন এ নাল গ্রাফ ইচ ভার্টেক্স উইল বি আইসোলেটেড, প্রত্যেকটা ভার্টেক্স আইসোলেটেড। এইখানে V1 আছে, এখানে ধরো V2 আছে, এই জায়গায় ধরো V3 আছে, এইখানে ধরো V4 আছে, প্রত্যেকটা ভার্টেক্স যদি আইসোলেটেড হয় তাহলে তাকে আমরা বলবো নাল গ্রাফ। দিস ইজ এ ফিগার। তাহলে আমি তোমাকে যদি বলি যে ধরো এটা V1, এটা V2, এটা V3, এটা ধরো V4, তাহলে এটা কি আইসোলেটেড গ্রাফ? সরি, এটা কি আইসোলেটেড ভার্টেক্স আছে এখানে কিছু? এটা কি নাল গ্রাফ? উত্তর দিও কমেন্টে। ওকে, তাহলে আমরা এবার করব হচ্ছে প্যারালাল এজেস। তাহলে 5টা ডেফিনেশন হলো, 6 নম্বর ডেফিনেশনে আমরা বলছি PARALLEL প্যারালাল এজেস কি? প্যারালাল মানে কি? সমান্তরাল, তাই না? কিন্তু এক্ষেত্রে প্যারালাল মানে হচ্ছে যেটা, যে টু অর মোর এজেস অফ এ গ্রাফ জি আর সেই টু প্যারালাল যদি তারা দে আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেম পেয়ার অফ ডিস্টিংক্ট ভার্টিসেস, মানে বারবার একই ছবি আঁকতে হচ্ছে, তাও আঁকি V1 V2 V3। হ্যাঁ, এই গ্রাফটায় ধরো এই এখানে ধরো H1 E1, এটা ধরো E2, এটা E3, এই V2 সাথে V3 আর একভাবে যুক্ত E4, তাহলে E2 আর E4 কে বলা হবে প্যারালাল এজেস। মানে
প্যারালাল এজেস মানে কি, যদি কিনা তাহলে দে আর অ্যাসোসিয়েটেড with the same pair of distinct vertices. যদি তারা একই ডিস্টিংক্ট ভার্টিসের সাথে মানে সেম পেয়ার অফ ডিস্টিংক্ট ভার্টিসেসের সাথে যদি যুক্ত থাকে, তাহলে আমরা এখানে বলবো প্যারালাল ভার্টিসেস। যেমন আমি যদি এখানে ইনসিডেন্স রিলেশন সাই E2 বলি, তাহলে এর ক্ষেত্রে কি হবে V2 V3। ইনসিডেন্স রিলেশন E4 বলি, এর ক্ষেত্রে কি হবে V2 V3। তাহলে এদেরকে আমরা কি বলবো প্যারালাল এজেস। ওকে, তাহলে আমরা কাদের কাদের বলবো প্যারালাল এজেস, সেটা হচ্ছে E2 আর E4, নট দিস, কারণ এদের ইনসিডেন্স রিলেশন থেকে আমরা এটা পাচ্ছি। তাহলে এখানে E2 আর E4 আর প্যারালাল। এবার লুপ আর সিউডোগ্রাফ। লুপ আর সিউডোগ্রাফ। লুপটা কি, একটা এজ ek of a non-null graph is said to be a loop on a vertex if psi ek equals to this. Thus in a graph a loop is an edge drawn from a vertex to itself. ওই যেটা বললাম যে ধরো V1 থেকে V1 এই একটা ভার্টেক্স আছে, এটা তো একটা ভার্টেক্স। এই যে V1 থেকে V1 এই একটা ভার্টেক্স আছে, এটা তো একটা ভার্টেক্স, এটাকেই লুপ বলে। মানে লুপ হতে গেলে যে কোনো একটা, ধরো এটা হচ্ছে সাম ek, তার মানে লুপ হতে গেলে কি হতে হয়, সাই ek ইকুয়ালস টু যেটা হতে হয় যে vi, vi। ঠিক আছে, তাহলে এই এখানে ধরো ek আমি না বলে এখানে জাস্ট E4 ছিল তো E5, তাহলে এই উদাহরণটার ক্ষেত্রে আমাদের লুপ কি হবে, সাই E5 ইকুয়ালস টু v1, v1। মানে লুপকে আমরা সেলফ লুপও বলি। ঠিক আছে, তাহলে সেলফ লুপ হচ্ছে একটা এজ, লুপ মানে কিন্তু একটা এজ যেটা কিনা নিজের সাথে নিজেই, মানে ইজ অ্যান এজ ড্রন ফ্রম এ ভার্টেক্স টু ইটসেলফ। একটা ভার্টেক্সের সাথে সেই ভার্টেক্সেরই যে এজ থাকে সেটাকে আমরা কিন্তু লুপ বলছি। পরিষ্কার। সিউডোগ্রাফ কাকে বলে বলো তো, এই দুটো একসাথে কেন বললাম? একটা গ্রাফকে সিউডোগ্রাফ বলা হবে যদি এটা অ্যালাউ করে প্যারালাল এজকে আর সেলফ লুপকে। তাহলে মানে এই যে ছবিটা, এই যে গ্রাফটার প্যারালাল এজ আছে আর লুপ আছে, তাই একে আমরা বলছি সিউডোগ্রাফ। ওকে, এবার হচ্ছে অ্যাডজাসেন্ট এজেস। তাহলে সিউডোগ্রাফের ডেফিনেশন আমি বলে দিলাম। সিউডোগ্রাফ মানে হচ্ছে লুপ প্লাস প্যারালাল এজেস। মানে লুপ আর প্যারালাল এজেস যদি কোনো একটা গ্রাফে থাকে, তাহলে আমি এই দেখো ডেফিনেশনগুলো একদম ভালোভাবে লেখাচ্ছি না, দরকার হলে আমি এগুলোর দরকার কি আমি যাই, হ্যাঁ যদি কেউ বলো তাহলে আমি এই নোটগুলো কিন্তু পাঠিয়ে দেবো, মানে ভালো মানে বই থেকে যে ডেফিনেশনগুলো আছে যতটা দরকার আমি পাঠিয়ে দেবো। ওকে, তাহলে এইবার অ্যাডজাসেন্ট এজেস। অ্যাডজাসেন্ট মানে কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংযুক্ত, পাশাপাশি। Two non-parallel edges of a graph G are called adjacent when they are incident with a common vertex, যখন তারা কমন ভার্টেক্সের সাথে মানে সংযুক্ত থাকে। যেমন এখানে যদি করি v1 v2 v3, এখানে e1 e2 e3, তাহলে এই যে এখানে তাহলে আমরা কোনটাকে বলো তো অ্যাডজাসেন্ট এজেস? e1 আর e3 কে বলতে পারি, e1 আর e2 কে বলতে পারি। কিন্তু এই যদি আমি এখানে আঁকি এই E1 আর E4 কে কিন্তু বলতে পারবো না, এটা প্যারালাল এজেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাডজাসেন্ট এখানে কারা কারা হচ্ছে, যে এটা যদি ইনসিডেন্ট হয় উইথ এ কমন ভার্টেক্স, যেমন v1 কমন ভার্টেক্সের সাথে এটা ইনসিডেন্ট,
তাই তারা অ্যাডজাসেন্ট। তেমনি অ্যাডজাসেন্ট এজেস গুলোর কি করে, একটা কমন এন ভার্টেক্সকে শেয়ার করে। এটা গেল অ্যাডজাসেন্ট এজেস। তেমনি অ্যাডজাসেন্ট ভার্টিসেস কি, অ্যাডজাসেন্ট ভার্টিসেসটা কি, একটা গ্রাফ জি, সেটা হচ্ছে ভি কমা ই কমা সাই, এটা একটা গ্রাফ। দেন টু ভার্টিসেস আর সেড টু বি অ্যাডজাসেন্ট ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এজ, যদি একটা এজ ই কে থাকে, ইফ দেয়ার এক্সিস্ট একটা এজ ই কে বিলংস টু ই, যাতে করে সাই ই কে ইকুয়ালস টু ভি আই কমা ভি জে হয়। ঠিক আছে, তার মানে কি বলতে চাইছে, টু ভার্টিসেস আর সেড টু বি অ্যাডজাসেন্ট ইফ দেয়ার এক্সিস্ট একটা এজ যাতে করে সাই ই কে ইকুয়াল টু এইটা হয়। মানে যেটা ধরো এই যে ছবিটা এঁকেছি না, এখানে এই ই টুটা আমাদের কিন্তু অ্যাডজাসেন্ট ভি টু, আর মানে যে ই টু যেটা, সেটা ভি টু আর ভি থ্রিকে কিন্তু সংযোগ করছে, তাই তো। তাই এই যে ভার্টিসেসগুলো ভি টু আর ভি থ্রিকে আমরা অ্যাডজাসেন্ট বলব। বুঝতে পারলে আমি কি বললাম? তেমনি ই ওয়ানকে আমরা বলবো অ্যাডজাসেন্ট ভার্টিসেস ফর ভি ওয়ান অ্যান্ড ভি থ্রি। এবার তাহলে আমরা যদি বলি সেলফ অ্যাডজাসেন্ট, তাহলে কি, সেলফ অ্যাডজাসেন্ট হলে ওই লুপের মতো, একটা ভার্টেক্সকে সেলফ অ্যাডজাসেন্ট বলা হবে যদি সেটা নিজেকে নিজের সাথে কানেক্ট করে। যেমন ই ফাইভ, এটা ভি ওয়ানকেই ভি ওয়ানের সাথে কানেক্ট করছে। যাই হোক, তাহলে এবার এই অবধি ডেফিনেশনসগুলো গেল। ওকে, এবার 10 ক্ষেত্রে সিম্পল গ্রাফ অ্যান্ড মাল্টিগ্রাফ। সিম্পল গ্রাফ আর মাল্টিগ্রাফ। সিম্পল গ্রাফের ডেফিনেশন কি, একটা গ্রাফকে সিম্পল গ্রাফ বলা হবে ইফ ইট হ্যাজ নো প্যারালাল এজেস অ্যান্ড লুপ। ঠিক আছে, সিম্পল গ্রাফের ক্ষেত্রে নো প্যারালাল এজেস কমা লুপ। তাহলে এটা কি একটা সিম্পল গ্রাফ? উত্তরটা তো দেখি, হ্যাঁ ঠিক বলেছেন, না, কারণ এখানে একটা প্যারালাল এজেস আছে। জিনিসগুলো কিন্তু খুব সোজা, কিন্তু মনে রাখতে হবে। ওকে, তেমনি মাল্টিগ্রাফের ক্ষেত্রে কি, একটা গ্রাফ জিকে মাল্টিগ্রাফ বলা হবে যদি কিনা ইট কন্টেন্স প্যারালাল এজেস বাট ডাজ নট অ্যালাউ সেলফ লুপ। মানে প্যারালাল এজেস থাকবে কিন্তু নট অ্যালাউ সেলফ লুপ, সেলফ লুপ থাকবে না। ওকে, সেলফ লুপ আর লুপ কি এক? অবশ্যই এক, তার মানে লুপ থাকবে না। তাহলে এইবার একটা এক্সাম্পল দিই তো। যদি আমি একটা ছবি আঁকি, জাস্ট একটা ছবি আঁকছি, ধরো এখানে একটা, এখানে এখানে এখানে, এই এটার সাথে এটা কানেক্ট করলাম, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, এটার সাথে এটা করলাম, এদেরকে আবার কানেক্ট করলাম। তাহলে এখানে হয়ে গেল এটা ভি ওয়ান, এটা ধরো ভি টু, এটা ধরো ভি থ্রি, এটা ভি ফোর, এটা ধরো ভি ফাইভ। এজেসগুলো ই ওয়ান, ই টু, ই থ্রি, ই ফোর, ই ফাইভ। তাহলে এটা কি একটা সিম্পল গ্রাফ? তোমার কি মনে হয়? সিম্পল গ্রাফ হতে গেলে প্যারালাল এজেস থাকলে হবে না, লুপ থাকলে হবে না। তাহলে প্যারালাল এজেস থাকা মানে কি? প্যারালাল এজেস থাকা মানে এরকম দুটো একই ধরনের ইনসিডেন্স রিলেশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা সব কি করব, এরকম জাস্ট দেখেই বোঝা যাচ্ছে। ধরো সাই ইউ ওয়ান কত, সাই ইউ ওয়ান মানে হচ্ছে ভি ওয়ান ভি টু, এরকম হয় প্রত্যেকটা লিখলে। এটা দেখে বোঝা যাচ্ছে যে না, এখানে কোনো প্যারালাল এজেস বা কিছু নেই। কারণ প্রত্যেকটা যখন বার করে দেখবে যে এটা, এই যে ভি ওয়ানের সাথে মানে এইটার এইটা কি প্যারালাল, এইটা এইটা কখনোই না, কারণ ভি ওয়ানের সাথে ভি থ্রি, তাহলে এইটাকে ভি ওয়ানে তো ভি ওয়ান থেকে তো ভি ফাইভে গেছে, ভি ওয়ান থেকে ভি থ্রিতে তো যায়নি, তাহলে প্যারালাল এজও নেই, সেলফ লুপ তো নেই, দেখি বোঝা যাচ্ছে।
তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এটা কিন্তু সিম্পল গ্রাফ নয়, নট এ সিম্পল গ্রাফ। গট ইট? অবশ্যই। তাহলে এবার 11 আমরা করছি ডিগ্রি অফ এ ভার্টেক্স। ডিগ্রি অফ এ ভার্টেক্স কি? একটা গ্রাফে বলছি, ইন এ গ্রাফ জি দ্য ডিগ্রি অফ এ ভার্টেক্স vi is the number of edges incident to a vertex vi where a loop at vi is assumed to contribute 2 degrees. জাস্ট একটা উদাহরণ দিই, বুঝতে পারবে। তাহলে উদাহরণটা দিচ্ছি পরে, জাস্ট আমি একবার ডেফিনেশনটা একবার লিখি। তাহলে একটা গ্রাফ জিতে ভিআই, এই যে ভিআই এর ডিগ্রি অফ ভার্টেক্স হবে, ঠিক আছে, ধরো আমি ডিগ্রি অফ ভার্টেক্স ভিআই ইজ দ্য নাম্বার অফ এজেস ইনসিডেন্ট টু দ্য ভার্টেক্স ভিআই। যেমন এই ভি2-র ক্ষেত্রে ডিগ্রি অফ ভি2 কত হবে? 1, কারণ এর সাথে একটাই এজ সংযুক্ত আছে। তেমনি ডিগ্রি অফ ভি1 কত হবে? 1, 2, 3, এর সাথে 3টে এজ সংযুক্ত আছে। আর লুপের ক্ষেত্রে দ্য ডিগ্রি অফ ভার্টেক্স ভিআই ইজ ডিনোটেড বাই, যাই হোক, ডিভিআই দিয়ে ডিনোট করা হয়, ডি বা ডিজি দিয়ে ডিনোট করা হয়, ডি ভিআই দিয়েও ডিনোট করা হয়। একটা জিনিস যেটা লুপের ক্ষেত্রে, লুপ কিন্তু 2 ডিগ্রি, মানে লুপ কন্ট্রিবিউট করে 2 ডিগ্রি, এটা অ্যাসিউম করে নেওয়া হয়। যদি আমি তার মানে এখানে বলি ভি5-এর ক্ষেত্রে এখানে যদি একটা সেলফ লুপ থাকতো, তার মানে এটা ধরো E6 হয়ে যেত, তাহলে ডিগ্রি অফ ভার্টেক্স কত হতো? 1, 2, 3, আর এইখানে এটারই 2, মানে 5, তাহলে ডিগ্রি অফ ভি5 হয়ে যেত 5। মানে একটা এক্ষেত্রে ভাবা হয় না, এক্ষেত্রে 2 ভাবা হয়, এটাই কিন্তু আমাদের নিয়ম। ওকে, তুমি বলবে না এটা আবার কেন? তাহলে তোমাকে এটা কিন্তু প্রমাণ করে দেখাতে হবে যে না, এটাকে আমরা এক ভাবলেও হয়, কিন্তু সেটা অবাস্তব ব্যাপার। এবার এখানে লোকালি ফাইনাইট বলে একটা জিনিস আছে, একটা গ্রাফকে বলা হবে লোকালি ফাইনাইট যদি মানে এখানে দুটো জিনিস আছে এখানে, ডেল্টা জি আর ডেল জি। এই ডেল্টা জি মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ ডিগ্রি ভি1 ডট ডিগ্রি ভি, ধরো যাই হোক কি, এখানেও মিনিমাম অফ দিস। তাহলে আমরা কি বলছি? আমরা লোকালি ফাইনাইট কখন বলছি? যখন এই জিনিসটা যদি ফাইনাইট হয়ে যায়, তখন আমরা তাকে বলি লোকালি ফাইনাইট। ওকে, এইবার এই জিনিসটা তাহলে আমরা কি বলছি? আর a graph G is said to be locally finite if del G is finite. It follows that in a locally finite graph every vertex has a finite degree. প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু ফাইনাইট ডিগ্রি আছে। It should be noted that every finite graph must be locally finite and an infinite graph may be locally finite. ঠিক আছে? আর তাহলে তোমাকে যেটা আমার প্রশ্ন থাকবে, অবশ্যই আমাকে জানাবে যে an infinite graph may be locally finite, এটা HW দেওয়া থাকবে, এটা এক্সপ্লেন করো, এক্সাম্পল কাউন্টার এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করো। আর একটা গ্রাফ জি কে বলা হবে ইভেন গ্রাফ ইফ দ্য ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ইন জি ইজ ইভেন। প্রত্যেকটা ডিগ্রি যদি ইভেন হয় তাহলে আমরা কিন্তু বলবো ইভেন। তাহলে ইভেন গ্রাফের ডেফিনেশনটা কি? একটা গ্রাফ জি কে ইভেন গ্রাফ বলা হবে ইফ দ্য ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ইন জি ইজ ইভেন। ওকে, তাহলে একটা ইভেন গ্রাফের উদাহরণ দাও দেখি। খুব সোজা যদি বলতে হয় তাহলে এইটা ত্রিভুজটা, প্রত্যেকের কিন্তু ভার্টেক্সের ডিগ্রি ইভেন, সবার 2, 2, 2 করে। ওকে, এর আরও যদি এক্সাম্পল হয় তাহলে একটা স্কোয়ারও বলা যায়, ঠিক আছে।
ওকে, V1 V2 V3 V4 এইসব গেল ইভেন্ট গ্রাফ। এবার হচ্ছে রেগুলার গ্রাফ। এখানে 11টা লিখেছিলাম, ধরো এটাকে 12 দেওয়া যায়। তাহলে রেগুলার গ্রাফের ডেফিনেশন কি? রেগুলার গ্রাফ বলবো যদি ইফ অল ভার্টিসেস অফ জি হ্যাজ দ্য সেম ডিগ্রি, অল ভার্টিসেস অফ জি হ্যাজ দ্য সেম ডিগ্রি, যদি সেম ডিগ্রি থাকে সমস্ত ভার্টিসেসের, তাহলে তাকে আমরা বলবো কিন্তু রেগুলার গ্রাফ। একটা রেগুলার গ্রাফের ধর উদাহরণ দিই, V1 V2, এটাকে কিন্তু ওয়ান রেগুলার গ্রাফ বলা হয়। টু রেগুলার গ্রাফকে কেমন হবে? এইটা একটা টু রেগুলার গ্রাফ। ওকে, আমি জাস্ট এখান থেকে একটু বলি, তাহলে দেখো, ইন এনি রেগুলার গ্রাফ জি, ডেল জি ইকুয়াল টু ডেল জি হোল্ডস, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম এটা সমান হবে ওদের ডিগ্রির ম্যাক্সিমাম আর মিনিমাম। তাহলে যাই হোক, ইফ নর বলছি ইফ ফর নন নেগেটিভ ইন্টিজার পি ডি ভিআই ইকুয়াল টু পি হোল্ডস ফর অল ভিআই বিলংস টু পি, দ্য গ্রাফ জি ইজ কল পি রেগুলার গ্রাফ। পি রেগুলার গ্রাফ কাকে বলে? যদি যে কোনো নন নেগেটিভ ইন্টিজারের জন্য সেই ভার্টিসেসের ডিগ্রিটা পি হয়, তাহলে তাকে বলবো পি রেগুলার গ্রাফ। ইন দ্য কেস, তাহলে জাস্ট একটুখানি পড়ে দেখো, সব কি বোঝানো সম্ভব? বোঝানোর এমন কিছু নেই, নিজেরা পড়ে দেখবে বুঝতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে থ্রি রেগুলার গ্রাফ, এটা হচ্ছে অলমোস্ট থ্রি রেগুলার গ্রাফ। অলমোস্ট কেন সেটাও পড়ে দেখো। ওকে, তাহলে আজকে আপাতত এই অবধিই থাকলো। এর পরের ক্লাসে আমরা পেন্ডেন্ট ভার্টেক্স, কিছু কিছু থিওরেম আছে, অড ইভেন ভার্টেক্স, এই ইম্পর্টেন্ট, এটা একটা থিওরেম, এরকম অনেক কটা ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে আলোচনা করব। আর মোটামুটি 2-3টে ক্লাস হলেই এই এই চ্যাপ্টারটা হয়ে যাবে। ডাইগ্রাফ, সাবগ্রাফ, তিনটে ক্লাসের বেশিই লাগবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আর যেটা বলার, যে গ্রাফ থিওরি খুব সোজা জিনিস, তাও যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, যা খুশি। ফোন করবে কখন? যদি ফোন করতে হয় তাহলে সকাল 4:30 পর থেকে ওই রাত 10:30 অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।